মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। বারবার ঘটছে বিস্ফোরণের ঘটনা। সময় মতো পরীক্ষা না করানোই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ইউপি নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ। মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ 4, আহত 30। মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী। হাইকোর্টের এ রায়ের পর নমিনির বিধান নিয়ে প্রশ্ন, পরিবর্তনের পরামর্শ ব্যাংকারদের। কার্গো বিমান সংকটে ব্যাহত হচ্ছে কক্সবাজারের চিংড়ি পোনা সরবরাহ। ক্ষতির মুখে উৎপাদনকারীরা, সমস্যা সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। এবং বৈশাখী উপলক্ষে 3 পার্বত্য জেলায় উৎসবের আমেজ। মারমা সম্প্রদায়ের জলকেলিতে মাতোয়ারা তরুণ তরুণীরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল দাস। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গাড়িতে ব্যবহার করা গ্যাস সিলিন্ডার মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 3 বছরে সারা দেশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রায় 150। এতে ঘটেছে প্রাণহানি, অপচয় হয়েছে সম্পদের। বিশেষজ্ঞরা বলছেন, মানহীন ও সময় মতো পুনঃ পরীক্ষা না করানোই এসব দুর্ঘটনার মূল কারণ। নিয়ন্ত্রক সংস্থা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএল দায় চাপাচ্ছে বিআরটি এর ওপর। বলছে, বিষয়টি আইনের মধ্যে না থাকায় রোধ করা যাচ্ছে না সিলিন্ডার বিস্ফোরণ। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএল এর হিসেব অনুযায়ী সারা দেশে প্রায় 2.25 লাখ সিএনজি চালিত যানবাহন রয়েছে। এর মধ্যে একই সিলিন্ডার 5 বছরের বেশি সময় ধরে ব্যবহার করা গাড়ির সংখ্যা 1.5 লাখেরও বেশি। আর এর 80 ভাগই পুনঃ পরীক্ষা ছাড়াই চলছে সড়ক মহাসড়কে। নির্দেশনা অনুযায়ী প্রতিটি সিলিন্ডার 5 বছর অন্তর পরীক্ষা করানোর কথা থাকলেও বিষয়টি এখনো ফিটনেস আইনের মধ্যে সংযোজন করা হয়নি। এতে মালিক ও চালক তাদের ইচ্ছে মতো পরীক্ষা করাচ্ছেন বা পরীক্ষা ছাড়াই চলছে এক একটি চলন্ত বোমা, আর ঘটছে দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডারের বয়স কত? বয়সটা আমি বলতে পারবো না, এটা যে কিনছে সে বলতে পারবো না। সিলিন্ডার চেক করে দেওয়ার মতন এরকম কোনো নিয়ম আমাদের এখানে নাই। এটা কত বছর চলবে, কত বছর পর চেঞ্জ করা লাগবে বা রিটেস্ট করা লাগবে? বললাম তো, এটা আমার জানা নাই। আমি তো জানি না যে কয়দিন পরে পাল্টানো লাগে। এগুলো কোথায় কোথায় চেক করে জানেন? না, আমরা তো নিয়মিত যেখানে কাজ করে আর কি, সেখান থেকে যে মিস্ত্রি আছে, মিস্ত্রি দিয়ে চেক করাই। বসে আছে আমাদের ঠিক নিচেই আছে আমাদের এই সিলিন্ডার গুলো। বাস্ট হলে পুরো গাড়ি যত যাত্রী আছে সব একসাথে মারা যাবে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএল নিজেদের দায় এড়িয়ে বলছে শুধু সচেতন হতে। একা দায়িত্ব পালন করতে পারছে না, এখানে বিআরটি আছে, তার বিস্ফোরক অধিদপ্তর আছে। আমরা যতই করি না কেন, জনগণ যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এগুলো অ্যাভয়েড করা সম্ভব। প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা করা হয় গ্যাস সিলিন্ডার ঝুঁকিপূর্ণ কিনা। সারা দেশে এমন প্রায় 600 প্রতিষ্ঠানের বিপরীতে রিটেস্ট সেন্টার রয়েছে মাত্র 13 থেকে 14টি। সংশ্লিষ্টরা বলছেন, বিআরটিএ থেকে ফিটনেস নেওয়ার সময় যদি রিটেস্ট বা পুনঃপরীক্ষা বাধ্যতামূলক করা হয় তাহলেই কমবে ঝুঁকি আর বাঁচবে জীবন। অক্সিজেন সিলিন্ডার দিয়ে অনেক ছোট ছোট আমাদের হিউম্যান হলার গাড়ি চলতে দেখেছি আমি, সেগুলিও মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাদেরকে জোর করা হচ্ছে না। যদি জোর করা হতো তাহলে আরো সিলিন্ডার টেস্টিং ফ্যাসিলিটি তৈরি হতো। বিআরটি এর হিসেব অনুযায়ী এবছরের জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 25 লাখ, যার বড় একটি অংশ সিএনজি চালিত। কিন্তু এর সঠিক কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএস এর কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই বলে আবারও দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গি সংগঠনটির প্রকাশনা দাবিকের 14তম সংখ্যায় কথিত আইএস বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বুধবার দাবিকের সংখ্যায় আইএস এর কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল হানিফের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে ভারত ও মিয়ানমারে হামলা চালাতে বাংলাদেশে ঘাঁটি স্থাপনের কথা বলা হয়েছে। স্বীকার করা হয় বাংলাদেশে সাম্প্রতিক ব্লগার হত্যা, শিয়া ও কাদিয়ানীদের উপর হামলার দায়ও। জামায়াত শিবিরের কর্মীরা তাদের নেতাদের উপর হতাশ হয়ে দলে দলে আইএসে যোগ দিচ্ছে বলেও দাবি করেছেন শেখ আবু ইব্রাহিম আল হানিফ। প্রতিক্রিয়ায় এসবকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পূর্বের ন্যায় এখনো স্পষ্ট করে বলতে চাই যে আইএস এর কোনো ঘাঁটি বাংলাদেশে নেই, কোনো সংগঠন বাংলাদেশে নেই। আইএস এর হয়তো
অল্প দুই একজন বিশ্বাস করতে পারেন যে আইএস কোনো বিদেশি মতাদর্শী লোকদের এখানে ঘাঁটি গেড়ে অন্য দেশ আক্রমণ করতে দেওয়া হবে না। আমাদের দেশে মানে কোনো এলাকা মানে কোনো জঙ্গি গোষ্ঠীকে হাব তৈরি করে বিদেশের কোনো জায়গায় অ্যাটাক করে মানে আমাদের পার্শ্ববর্তী দেশকে অ্যাটাক করার সুযোগ দেওয়া হবে না। তারা যে বলছে যে মানে লঘিষ্ঠ যারা সংখ্যালঘুদের মানে টার্গেট করে এই করবে, এটা কোনোদিন নবীজি এবং আমাদের ইসলাম ধর্মে এগুলো প্রশ্রয় দেয় না। কাজেই এগুলি যারা বলে তারা ইসলাম ধর্মের তো নয়, এরা মানবতার শত্রু। আমি যা বারবার বলছি, এটা একটা ষড়যন্ত্র, দেশি এবং আন্তর্জাতিক, সেই ষড়যন্ত্রেরই একটা বহিঃপ্রকাশ এইগুলি ঘটছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে গঠনতন্ত্রে যুগোপযোগী পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। ঐতিহ্য প্রযুক্তির সমন্বয়ে সময়ের চাহিদা মেটাতে ঘোষণাপত্র গঠনতন্ত্রে প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তন আসবে। আওয়ামী লীগের নেতৃত্বেও নতুন রক্ত সঞ্চালন হবে। বিএনপি ক্ষমতাসীন থাকাকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে প্রায় 200 জন প্রাণ হারিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার মোহিনী মিল মাঠে মেয়র কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের সহিংসতায় প্রায় 200 জনের মতো প্রাণ হারিয়েছিল, সেটাও দেশবাসী ভোলে নাই। এই ধরনের মিথ্যা অভিযোগ করার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখার জন্য একটা অনুরোধ রেখে যাচ্ছে আমি। বেগম খালেদা জিয়া এই সমস্ত মূল ইস্যুগুলোতে তার অবস্থান পরিষ্কার করুক, তার অপরাধের জন্য কৃতকর্ম অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুক, তারপরে উনি জাতীয় ঐক্যের কথা ভাবতে পারেন, জাতীয় ঐক্যের কথা বলতে পারেন। চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ও বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মনোনীত ও বঞ্চিত প্রার্থীরা নগরীর দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা প্রথমে তাদেরকে সরে যাওয়ার জন্য বলি, তারপরেও তারা যখন পুলিশের প্রতি চড়াও হয় তখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ সহ 3 রাউন্ড গ্যাস এবং 9 রাউন্ড কার্তুজে ফায়ার করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দিই। বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে মাদারীপুরের নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গত 31 মার্চ মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কুদ্দুস মল্লিক বিজয়ী হন। পরাজিত হন বিদ্রোহী প্রার্থী সোহরাব খান। ফলাফল ঘোষণার পর থেকেই 2 গ্রুপের সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে সকালে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 4 জন গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 5 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 18 জনের মতো রোগী আমাদের হাসপাতালে এসেছে। এর ভিতরে 4 জন গুলিবিদ্ধ সহ আরেকজন, আমরা মোট 5 জনকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিয়েছি এবং অন্য যারা এখানে আছে ওনাদের চিকিৎসা চলছে। বাংলার সময় আরো থাকছে। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে রাজশাহী মেডিকেলে স্বজনদের ভাঙচুর, এক চিকিৎসককে মারধর। প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের 3 ঘণ্টা কর্মবিরতি। মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী। হাইকোর্টের এই রায়ের পর প্রশ্ন উঠেছে নমিনি করার বিধান নিয়ে। ব্যাংকাররা মনে করেন, উচ্চ আদালতের এই রায়ের আলোকে নমিনির বিধানে পরিবর্তন আনতে হবে ব্যাংকগুলোকে। আইন বিশেষজ্ঞদের মত, এখন থেকে উত্তরাধিকার সনদের ভিত্তিতে মৃত ব্যক্তির টাকা তার উত্তরাধিকারীদের পরিশোধ করলেই এ সমস্যার সমাধান হবে। আফজাল হোসেনের রিপোর্ট। ব্যাংকে টাকা রেখে কোনো ব্যক্তি মারা গেলে সেই টাকা ব্যাংক হিসাব খোলার সময় যাকে নমিনি করা হয় সেই ভোগ করে আসছিল দীর্ঘদিন ধরে। তবে সম্প্রতি নমিনি নয়, এ টাকা পাবেন মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা। হাইকোর্টের এমন রায়ে প্রশ্ন ওঠে নমিনি করার বিধান নিয়ে।
নমিনির বিধানে বলা হয়েছে মৃত্যুর পর ব্যাংক হিসাবে থাকা অর্থ নমিনিরা পাবেন, এমনকি নমিনিকে অর্থ লেনদেনের অধিকারও দেওয়া হয়। বিশ্বকরা বলছেন, হাইকোর্টের রায়ের পর নমিনির বিধান সংশোধন করতে হবে ব্যাংকগুলোকে। এই প্রশ্নটা অনেকের মনেই ছিল, এটা সঠিক কিনা একজন মারা যাওয়ার পরে ওনার তো নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। অতএব আগে যে প্র্যাকটিস ছিল এটাতে পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তন এনেই কিন্তু এইটাকে বাস্তব সত্যটাকে অনুধাবন করতে হবে। এমনও হতে পারে যে একজন নমিনি সে কোনো অংশীদারই না, ট্রাস্টির দায়িত্ব হলো নিজে ভোগ করা না। এই টাকাটা সে নিয়ে যারা অংশীদার তাদের মধ্যে যেইটুকু যে পাবে সেভাবে বন্টন করে দেওয়া হলো। আইন বিশেষজ্ঞদের মত, মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনিকে না দিয়ে উত্তরাধিকার সনদের ভিত্তিতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মাঝে বন্টন করলেই এ সমস্যার সমাধান সম্ভব। ব্যাংকে যখন মৃত ব্যক্তির টাকাটা থাকবে, ব্যাংক নমিনির বরাবরে টাকাটা ডিসপোজাল করতে পারবে না। ব্যাংকে অপেক্ষা করতে হবে সাকসেশন সার্টিফিকেটের জন্য। সাকসেশন কোর্ট যখন সাকসেশন সার্টিফিকেট ইস্যু করবে তখন সেখানে লেখা থাকবে কে কতটুকু অংশ পাবে, সেই অনুযায়ী ব্যাংকে ওই টাকা ছাড় করতে হবে। উত্তরাধিকার যার ধর্মীয় আইনে যেইটুকু পাবে সেইটুকু সেইভাবে এটাকে ভাগ করবে। নমিনি নিয়ে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে বিষয়টি আরো স্পষ্ট হবে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে রোগীর স্বজনরা মারধর করেছেন। এতে 3 ঘন্টা কর্মবিরতি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। রোগীর স্বজনরা জানান, পেটে পাথরজনিত সমস্যা নিয়ে গত 9 এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোশাররফ হোসেন। দুপুরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকায় রওনা হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে আবারও রাজশাহী মেডিকেলে নিয়ে যান স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে এক চিকিৎসককে মারধর করেন। এর প্রতিবাদে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা। সেখানে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়, তখন একটা ইঞ্জেকশন দেয়। যাই হোক, ইঞ্জেকশনটা ভুল ট্রিটমেন্ট হয়েছে, সেই কারণে তিনি মারা গেছে সঙ্গে সঙ্গে। ওনারা বলতেছে নাকি ইঞ্জেকশনের মাধ্যমে রোগী মারা গেছে, কিন্তু ওরা তো বুঝে না। এই করে ওরা আমাদের একজন সিএ, 2জন ইন্টার্নের সাথে সমানে মারছে, মানে রক্ত দিয়ে ওর বেঁচে গেছে। আমরা তো রোগীর ভালোর জন্যই শেষ কাজ হিসেবে আমরা ওই ইঞ্জেকশনটা দিই। তাহলে আমরা কি ভুল করি সেই ইঞ্জেকশনটা দিয়ে রোগী বাঁচানোর চেষ্টা করা যাবে না? তাহলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আর বর্তমানে মেডিকেল প্রশাসনের সাথে কথাবার্তা চলছে। বাংলা সময় আরো থাকছে। আবহাওয়া অনুকূল ও কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় গাইবান্ধায় এবার বোরোর বাম্পার ফলনের আশা কৃষি বিভাগে। তবে দাম নিয়ে শঙ্কায় কৃষক। কার্গো বিমান সংকটের কারণে কক্সবাজারের 35টি হ্যাচারিতে উৎপাদিত চিংড়ি পোনা সরবরাহ ব্যাহত হচ্ছে। সড়কপথে পোনা সরবরাহে বেশি সময় লাগায় অক্সিজেন সংকটে অর্ধেক পোনা মারা যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন পোনা উৎপাদনকারী হ্যাচারি মালিকরা। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, সিভিল এভিয়েশন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিংড়ি, আর চিংড়ির 90% পোনা সরবরাহ করে থাকে কক্সবাজারের 35টি হ্যাচারি। বর্তমানে চিংড়ি পোনা উৎপাদনের ভরা মৌসুম চলছে। বছরের শুরু থেকে উৎপাদিত চিংড়ি পোনা কক্সবাজার থেকে 6টি কার্গো বিমান যোগে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু গত 9 মার্চ কক্সবাজারে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে 3 জন বিদেশি নিহত হওয়ার পর থেকে পোনা পরিবহন করছে মাত্র 2টি কার্গো বিমান। আমরা এখন কার্গো বিমান সংকটে পড়েছি, তাই আমরা উৎপাদন এখন আমাদের প্রায় বন্ধ। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলের চাষিদের কাছে পোনা আমরা পাঠাইতে পারতেছি না। নির্দিষ্ট টাইমে ওখানে পোনাটা আমরা যদি আপনার সাপ্লাই দিতে না পারি, তাহলে আমাদের এই পোনার কোনো বাজারজাত হয় না। চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কার্গো বিমান সংকট সমাধানে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হ্যাচারি মালিক সমিতির নেতারা। পোনা পরিবহনের জন্য কার্গো প্লেনের নীতিমালা আরো সহজ করে চিংড়ি শিল্প খাতকে আরো সহজ করে এই শিল্পকে আরো বেগবান করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি বিনীত আবেদন রাখছি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, সিভিল এভিয়েশন ও স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে বাকি যে বিমানগুলো ছিল এগুলোর উপর স্বাভাবিকভাবে একটু চাপ পড়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকগুলো বিমানই আসলে চলাচলের জন্য কম উপযোগী ছিল।
জানুয়ারি থেকে জুলাই মাস উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারে 35টি হ্যাচারি 800 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে থাকে চাষিদের, কিন্তু গত 3 মাসে সরবরাহ করেছে মাত্র 200 কোটি চিংড়ি পোনা। সময় সংবাদ, কক্সবাজার। বাগেরহাটে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে 26 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তারা। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অসুস্থতা জানান পহেলা বৈশাখের র্যালি শেষে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে লেডিস ক্লাবে পান্তা ইলিশ সহ বিভিন্ন খাবার খান তারা। পরে বাড়ি ফিরে পেটে ব্যথা অনুভব হলে রাতেই একে একে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তারা। চিকিৎসকরা জানান গতকাল রাত থেকে সকাল পর্যন্ত পেটে ব্যথা ও ডায়রিয়া জনিত সমস্যা নিয়ে 26 জন রোগী ভর্তি হয়েছেন, তবে তারা সংখ্যামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। অনুষ্ঠানে ওখানে পান্তা ইলিশ সহ নানান রকমের আইটেম খাই, খাবার পরে আমাদের পেটে ব্যথা শুরু হয়। পেটে ব্যথা শুরু হবার পরে পাতলা পায়খানা, বমি এবং তারপরে আমরা সবাই হসপিটালে আসি। জ্বর, সেরপরে পাতলা পায়খানা, বমি এইসব হচ্ছিল। শিশুদেরকে বিশেষভাবে যে তাদের যে ওষুধ প্রয়োজন সেটা দেওয়া হয়েছে এবং তাদের খাবারের ক্ষেত্রে বিশেষভাবে যে একেবারে পরিচ্ছন্ন খাবার এবং পানির বিশুদ্ধ পানির সুব্যবস্থা যাতে তারা করতে পারে এবং আমাদের যারা আছে তাদেরকে সেটা বলা হয়েছে। এদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় 2 পরিবারের 18 জন সহ অন্তত 20 জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাতে দেবীগঞ্জ উপজেলার বালাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ওই গ্রামের যশোধর রায়ের বাড়িতে তার মেয়ের বিয়ের কথা পাকা করতে বরপক্ষের 12 জন অতিথি যান। তাদের চিরা দই দিয়ে আপ্যায়নের কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাড়ির লোক এবং অতিথি সহ অন্তত 20 জন অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বোরো চারা রোপণের পর এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। পাশাপাশি অন্য বছরের তুলনায় তেমন লোডশেডিং না থাকায় সেচের পানির অভাব ছিল না। এছাড়া তেল, সার সহ সব কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় গাইবান্ধায় চলতি বছর বোরোর বাম্পার ফলন আশা করছে কৃষি বিভাগ। তবে ধানের দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। দক্ষিণা বাতাসের ধাক্কায় ফসলের মাঠ জুড়ে এখন সবুজের ঢেউ। ধান ক্ষেতগুলোতে হৃষ্টপুষ্ট ধানের গোছার পেট চিরে মৌ মাথায় নিয়ে উকি দিচ্ছে এক একটি ধানের শীষ। চাষিরা বলছেন সময় মতো তেল, সার বা পানি সরবরাহ নিশ্চিত করা গেলে ভালো ফলন হয়। ফসলের মাঠ জুড়ে সবুজের এমন হাসি তারই উদাহরণ। কারেন্ট ছিল ভালো, ওই জন্য পানি দিতেও কোনো সমস্যা হয় নাই। সারও মানুষ যেখানে সেখানে পাচ্ছে। ডিজেলের যে বাজার ছিল সেই বাজার চেয়ে একটু কম আছে, সেই তুলনায় আমরা কৃষকেরা একটু যেটা সুবিধা পাচ্ছি তা ভালো। ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম নির্ধারণের দাবি জানিয়েছেন কৃষকরা। ধানের বাজার আমাদের এখানে 400 টাকা, আগামীদের জন্য আমরা 1000 টাকা মন পাই। এইভাবে আমরা পাইলে তাহলে আমরা কৃষকেরা বাঁচবো। ধানটা দাম অন্তত 700 থেকে 800 টাকা, 900 টাকা হলে আমাদের কৃষক সমাজে কিছুটা স্বস্তি ফিরে আসবে। ভালো উৎপাদনের জন্য সব নিয়ামকের উপস্থিতির ফলে এবার বোরোতে বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। সময় মতো আগাছা নিরানো, সময় মতো সেচ প্রদান, এইসব কারণে আমার এই বোরো ফসলের মাঠের অবস্থাটা এখন বেশ সন্তোষজনক এবং এই বছরও আপনার সন্তোষজনক ফলন দ্বারা পাবে এবং আশা করি যে আমাদের বাম্পার ফলন হবে। গাইবান্ধা জেলায় এবার 1,27,125 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কালবৈশাখী ঝড় বা প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার 16 আনা ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে কৃষি সংশ্লিষ্টরা বলছেন ফসলের উৎপাদন খরচের সাথে মিল রেখে ন্যায্য মূল্য নির্ধারণ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হলে হয়তো কৃষকরা এবার লাভের মুখ দেখবেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3 দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। দুপুরে জেলার পৌর মুক্ত মঞ্চ ময়দানে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 3 দিনব্যাপী এই মেলায় মোট 25টি স্টল অংশ নিচ্ছে। আগামী 17 এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসবে মেতেছে 3 পার্বত্য জেলার আদিবাসীরা। নতুন বছরের দ্বিতীয় দিনে রাঙামাটিতে মারমাদের ঐতিহ্যবাহী সাংরাই উৎসবে ঢল নামে বিভিন্ন বর্ণের হাজার হাজার মানুষের। আয়োজকরা জানান বিগত বছরের গ্লানি পানিতে ধুয়ে নতুনভাবে দিন শুরুর অংশ হিসেবেই এই জলকেলির আয়োজন করা হয়।
রাঙামাটি থেকে কমলদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। সকালে নৌকায় কাপ্তাই লেক পাড়ে দিয়ে শত শত আদিবাসী সমবেত হয় চিতমরমে। এরপর সুউচ্চ পাহাড়ে অবস্থিত বৌদ্ধ মন্দিরে মোমবাতি জ্বালিয়ে পূজার মাধ্যমে শুরু হয় সাংরাই বা জলকেলি উৎসবের। নিজের পাশাপাশি দেশজাতির মঙ্গল কামনায় প্রার্থনা করে তারা। এই নতুন বছরে যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। প্রেয়ার করলাম যে যাতে ভালো রেজাল্ট একটা হয়, সবাই মিলে যেন ভালোভাবে থাকতে পারি, আর বছরটা যেন ভালো কাটে। ভগবানের থেকে প্রার্থনা করছি যাতে সবাইয়ের মঙ্গল হয়, জগতের সকল প্রাণী যাতে সুখী হয়। আর আমি আসছি হচ্ছে আমার সদ্য প্রয়াত মা, যাতে উনি স্বর্গবাসী হন। দুপুরে চিতমর মাঠে শুরু হয় আকর্ষণীয় জলকেলি। রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা তরুণ তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে উৎসবে মেতে ওঠে। সবাইকে শুভ সাংরাই। খুব আনন্দ করতেছি সবাই মিলে, অন্যান্য জায়গা থেকে মানুষ আসতেছে, সবার সাথে দেখা হচ্ছে, বিভিন্ন দেশে থেকে আসছে, তারপর ছেলেমেয়েরা একসাথে জলকেলি দেখে খুব ভালো লাগতেছে। প্রতি বছরই আমরা আসি, কারণ আমাদের এরিয়া বলে, আর এখানে অনেক এনজয় হয়। মূলত বিগত বছরের ক্লান্তি অবসাদ দূর করে নতুন জিনিস নেওয়ার জন্য সুদীর্ঘকাল ধরে মারমা সম্প্রদায় আয়োজন করে আসছে এই সাংরাই উৎসবের। আমরা নতুন বছরকে নতুন রূপে সাজিয়ে পানি উৎসবের মাধ্যমে সবকিছু পুরাতন সবকিছু জরাজীর্ণকে ধুয়ে মুছে আমরা নতুন করে সবকিছু নতুন বছরে শুরু করতে চাই। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা এই উৎসবে অন্তত 500 মারমা তরুণ তরুণী অংশ নিয়েছে। শুধু আদিবাসীরা নয়, বিপুল সংখ্যক বাঙালিও ছিল এই উৎসবে। বলা হয়ে থাকে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুল দূর, আর এখানকার মানুষ বিশ্বাস করে তাদের এই জলের দ্বারা আজ তাদের পবিত্র করবে, মুছে দেবে সকল ক্লান্তি অবসাদ, এবং তারা রচনা করবে একটি নতুন প্রেমের পৃথিবী। রাঙ্গামাটি চিতমরম থেকে কমল দে, সময় সংবাদ। গাজীপুরে 7 দিনব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনেও মুখর ছিল মেলা প্রাঙ্গণ। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৈশাখী মেলার আয়োজন করে টঙ্গী সম্মিলিত সাংস্কৃতিক জোট। সকাল থেকে প্রখর রোদ ও গরম উপেক্ষা করে শিশু কিশোর সহ সব বয়সী মানুষ ভিড় করে মেলায়। এ সময় নাগরদোলা ছিল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। এছাড়া মাটির তৈরি খেলনা ও কাঁচের চুড়ি সহ বাহারি রঙের জিনিস দিয়ে সাজানো স্টলগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এদিকে নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মেলায় আগতরা। বরিশালে বৈশাখী মেলার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বরিশালের আজকের এই বৈশাখী উদীচী বৈশাখী মেলা, 34তম বৈশাখী মেলা চলছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে বিকেল 5:30টার পর থেকে কিন্তু এই বৈশাখী মেলায় মানুষের ঢল নেমেছে। প্রচুর দর্শক সমাগম হয়েছে, কেউ ঘুরে ঘুরে দেখছেন, আবার কেউ কিছু না কিছু কিনছেন ছেলে মেয়েদের জন্য, নিজেদের জন্য, পরিবারের জন্য। নানানভাবে নানান মানুষ কিন্তু এখানে হাজির হয়েছেন। নানা বয়স, পেশা, ধর্ম নির্বিশেষে এখানে মানুষ হাজির হয়েছেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে সময় যতটা বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, মানুষের ভিড় কিন্তু ততটাই বাড়ছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। সন্ধ্যার পরপর কিন্তু মূলত এই এলাকাটিতে এক ধরনের জনসমুদ্রে পরিণত হয়েছে। উদীচীর এই বৈশাখী মেলা, এই 34তম বৈশাখী মেলা, এই বৈশাখী মেলায় প্রতি বছর এই বড় পরিসরে অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া আরেকটি মেলা হচ্ছে বরিশালের আমানতগঞ্জ মাঠে, সেখানে চাঁদের হাট সেই মেলাটির আয়োজন করেছে। তবে যে কটি মেলা হচ্ছে বরিশালে, এর মধ্যে এই উদীচীর বৈশাখী মেলাই সবচেয়ে বড় মেলা। তো আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন এখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। কেউ সিভিলে আছেন, কেউ আছেন গোয়েন্দা সংস্থার লোক রয়েছেন। তো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা। আরও একদিন বৈশাখী মেলা আছে। এই ছিল মোটামুটি বরিশাল থেকে মেলার সর্বশেষ। সজল। দর্শক, বরিশাল থেকে বৈশাখী মেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ। বাংলা নববর্ষের টানা 3 দিনের ছুটিতে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার। সকাল থেকে সৈকতে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে হাজারো পর্যটক। সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছেন লাইফগার্ড কর্মীরা। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজউদ্দিন। উৎসব আর উপলক্ষ বলতে কক্সবাজারে ছুটে আসা এবারও তার ব্যতিক্রম নয়। বাংলা নববর্ষের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছে পর্যটন নগরী কক্সবাজারে। বিশাল এই সমুদ্র, এটা অন্যরকম একটা মজা, যেটা এর আগে কখনো ছিল না। আমরা অনেক মজা করছি। এই সাগরের ঢেউ আমাদের আনন্দকে হার মানাতে পারছে না। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, এটা বলার মতো না।
সকাল থেকে সৈকতের সব পয়েন্টে যেন পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ কেউ সাগরে গোসল করছে, আবার কেউ কেউ প্রিয়জনের সাথে ঘুরছে, আবার কেউ কেউ কিটকটে বসে বিশাল এই সমুদ্র সৈকত উপভোগ করছে। এই যেন সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে পর্যটন নগরী। উত্তাল সাগর ও তীব্র গরমকেও উপেক্ষা করে এখানে যেন পর্যটকদের হার না মানা উচ্ছ্বাস। ঢাকায় যে ইয়েটা থাকে অনেক আওয়াজ বা এই জিনিসটা একদমই ফিল করছি না এখানে এসে। ওয়েদার খুবই ভালো লাগছে। ঢাকায় যেরকম গরম আর এখানে ভেবেছিলাম যে আরো বেশি গরম হবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। এদিকে বাংলা নববর্ষকে ঘিরে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ভিড় করায় খুশি এখানকার ব্যবসায়ীরা। নববর্ষের একদিন আগে কোনো পর্যটক এখানে ছিল না, হঠাৎ করে যেভাবে পর্যটক বেড়ে গেছে আমাদের ব্যবসায়ী ক্ষেত্রে আমরা অনেক খুশি। খুব সুন্দর ব্যবসা বাণিজ্য হচ্ছে আমাদের। উত্তাল সাগরকে বিবেচনা করে এখানে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। পর্যটকরা ইনাদের খুশি পালন করার জন্য আসছেন। আমরা সেভ লাইফগার্ড সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 6টা বিচেই কভার করে যাচ্ছি পর্যটকের সেবার জন্য। 4 শতাধিক হোটেল মোটেলে চলছে 3 দিন ব্যাপী নানা লোকজ মেলা সহ নানা আয়োজন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ছুটির দিনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ জাফর। বন্দরনগরী চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু এখন সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সী মানুষ এখন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি বিকেল থেকে কিন্তু ঘুরতে আসছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখনো কিন্তু সেই মানুষের ঢল রয়েছে, কেউ আসছেন আবার কেউ বা চলে যাচ্ছেন। যেহেতু একটু আমি সমুদ্রের কথা জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বাতাস হচ্ছে এখানে এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়, আর সাগরও প্রচন্ড কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে। সেক্ষেত্রে এখন এই মুহূর্তে কিন্তু কেউ সাগরে নামতে পারছে না। সেক্ষেত্রে অন্তত সাগরের পাড়ে দাঁড়িয়ে কিন্তু এই সাগরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটি কিন্তু এখানে উপভোগ করতে হচ্ছে। যারা সাগর পাড়ে বেড়াতে এসেছেন, চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে এসেছেন, তাদেরকে তো আজকে আমরা দেখেছি যেহেতু 3 দিন বন্ধ পেয়েছে, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। যারা আগে কখনো দেখেনি বা চট্টগ্রামের সাগর কিরকম হয় বা কক্সবাজার সম্পর্কে ধারণা ছিল কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত দেখেনি, আমরা দেখেছি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন, অনেকটা আনন্দ উপভোগ করছেন। কেউ এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে, কেউ বন্ধু বান্ধবদের সাথে নিয়ে, কেউ আত্মীয় স্বজনকে নিয়ে, সবাই কিন্তু এসে যার যার মতো মজা করছেন। আর পতেঙ্গা সমুদ্র সৈকতের যে মজা, যে আনন্দ, সেই আনন্দটি কিন্তু উপভোগ করার চেষ্টা করছে। এমনিতে কিন্তু আমাদের আসলে বন্ধগুলো খুব কম থাকে, আসলে কর্মব্যস্ত মানুষের জীবনের কারণে সবসময় কিন্তু এই সমুদ্র পাড়ে আসা সম্ভব হয় না। যেহেতু কালকে পহেলা বৈশাখ ছিল, এক্ষেত্রে আজকে শুক্রবার, সে কারণেই কিন্তু আসলে সাধারণ মানুষরা এখানে আসছে। আর সাধারণ মানুষদের নিরাপত্তার কথা বিবেচনা করতে এখানে পুলিশরা সচেষ্ট আছেন, কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে বা যারা দর্শনার্থী আসছেন তারাও যাতে নির্বিঘ্নে অন্তত এই সমুদ্রের আনন্দ নিতে পারে, সেদিকটি তারা বিবেচনা করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ খবর। জাফর। পার্থ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। সেখান থেকে আমাদেরকে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের গল্প জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। বারবার ঘটছে বিস্ফোরণের ঘটনা। সময় মতো পরীক্ষা না করানোই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে চট্টগ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ। মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ 4, আহত 30। মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী। হাইকোর্টের এ রায়ের পর নমিনির বিধান নিয়ে প্রশ্ন, পরিবর্তনের পরামর্শ ব্যাংকারদের। কার্গো বিমান সংকটে ব্যাহত হচ্ছে কক্সবাজারের চিংড়ি পোনা সরবরাহ। ক্ষতির মুখে উৎপাদনকারীরা। সমস্যা সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। বৈশাখী উপলক্ষে 3 পার্বত্য জেলায় উৎসবের আমেজ। মারমা সম্প্রদায়ের জলকেলিতে মাতোয়ারা তরুণ তরুণীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া মাত্র খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।